26। উত্তরে গেল গিজার, সঙ্গে সোয়ানহিল। ওসপাকারের মৃত্যুতে গিজারই হলো সোয়াইনফেলের শাসক। সোয়ানহিলকে স্ত্রী হিসেবে পেতে চায় সে, কিন্তু মুখে যাই বলুক এরিক ছাড়া আর কাউকে বিয়ে করার ইচ্ছে সোয়ানহিলের নেই। আতলেদা গুটকে যেমন করেছিল ঠিক তেমনি প্রলোভনে পাগল করে তুলল সে গিজারকে। যথাযোগ্য মর্যাদায় একটা পাহাড় চূড়োয় বাবাকে সমাহিত করল গিজার। চারপাশ বেঁধে দিল মূল্যবান পাথরে। সামনে গড়ল মাটির একটা বিশাল স্তূপ। জনশ্রুতি আছে ইউল ভোজের রাতে ওখান থেকে নাকি বেরিয়ে আসে ওসপাকার। একটু পরেই ঘোড়া নিয়ে ছুটে আসে এরিক। অস্ত্রের ঝনঝনানি আর গোঙানিতে মুখর হয় রাতের আকাশ। অবশেষে ভাঙা একটা ঢাল হাতে বাতাসে গা ভাসিয়ে এরিক ব্রাইটিজ চলে যায় দক্ষিণে। বাবাকে সমাহিত করে গিজার প্রতিজ্ঞা করল এরিক আর স্কলাগ্রিমের মৃত্যু না হওয়া পর্যন্ত বিশ্রাম নেবে না। বিরাট একটা দল নিয়ে এরিককে খতম করার জন্য রওনা দিল সে কোলব্যাকের উদ্দেশ্যে, সঙ্গে সোয়ানহিল্ড। মিদালহপে বসে বসে ভাগ্যের কথা ভাবতে লাগলো গাদরাদা। ওদিকে মোসফেলে বসে বসে এরিক ভাবতে লাগলো তার অতীতের কথা। আউটল ঘোষিত হলেও কোথাও সে হানা দিল না, কারণ তার কোনো প্রয়োজন ছিল না। এমনই ছড়িয়ে পড়ল তার বীরত্বের কাহিনী। প্রয়োজনের অতিরিক্ত খাবার এবং অন্যান্য সামগ্রী আসতে লাগলো তার অনুরাগীদের কাছ থেকে। এমনকি প্রস্তাব এলো যে যদি সে চায় বাইরে যাবার জন্যে বিশ্বস্ত মাল্লাসহ একটা যুদ্ধজাহাজ তৈরি করে দিতে তারা প্রস্তুত। কিন্তু জন মারফত ধন্যবাদসহ এরিক তাদের জানালো সে জন্মেছে আইসল্যান্ডে, এখানেই মরতে চায়। গুহায় 2 মাস কাটানোর পর এসে গেল শরৎকাল। এরিকের কানে এলো তাকে শেষ করার জন্যে একদল লোক নিয়ে গিজার আর সোয়ানহিল আসছে কোলব্যাকে। গাদরাদাও এরকম কোনো অভিযানের জন্যে প্রস্তুত হচ্ছে। গাদরাদাও একরকম কোনো অভিযানের জন্য প্রস্তুত হচ্ছে কিনা খবর নিতে পাঠালো এরিক। খবর এলো সেরকম ইচ্ছে গাদরাদার নেই। চলো প্রভু, বলল স্কলাগ্রিম। রাতের বেলা চুপি চুপি গিয়ে ঝাঁপিয়ে পড়ি গিজারের দলের উপর। এভাবে হাত পা গুটিয়ে বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছি আমি। না, লড়াই আর করতে চাই না, বলল এরিক। যদিও বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়েছি আমিও। অনেক রক্তপাত হয়েছে আমার হাতে। আত্মরক্ষা ছাড়া অন্য কোনো কারণে আর রক্তপাত ঘটাতে চাই না। খুঁজতে খুঁজতে মোসফেলে এলে দেখা হবে গিজারের সাথে। আমি নিজে ওর মুখোমুখি হতে যাব না। মনটা তোমার অন্যরকম হয়ে গেছে প্রভু, বলল স্কলাগ্রিম। আগে তুমি কখনো এভাবে কথা বলতে না। হ্যাঁ স্কলাগ্রিম, মনটা আমার অন্যরকম হয়ে গেছে। তবে আজ বেরোবো মোসফেল থেকে। কোথায় যাবে? মিদালহপে গাদরাদার সঙ্গে কথা বলতে। তাহলে ওখান থেকে আর ফিরতে পারবে না হয়তো। তবু যাব। গাদরাদা আমাকে ঘৃণা করে নাকি ভালোবাসে এখনও, এ ব্যাপারে নিশ্চিত আমাকে হতেই হবে। তাহলে আমিও যাব তোমার সাথে, সে তোমার ইচ্ছে। দুপুরে রওনা দিল এরিক আর স্কলাগ্রিম। রওনা দেওয়ার সময় মুষলধারে বৃষ্টি শুরু হওয়ায় আশেপাশের পাহাড়ে আত্মগোপন করে থাকা গিজারের চরেরা তাদের দেখতে পেল না। সারাদিন গেল, সারা রাত গেল। পরদিন সকালে তারা এসে পৌঁছলো মিদালহপে। ঘোড়াগুলোর দেখাশোনার ভার স্কলাগ্রিমের উপর ছেড়ে দিয়ে রওনা দিল এরিক পায়ে হেঁটে। মনে আশা হঠাৎ যদি দেখা হয়ে যায় গাদরাদার সঙ্গে। নদীর কাছে একটা উপত্যকায় লুকিয়ে রইল এরিক, যেখান থেকে গাদরাদাদের প্রাসাদটা দেখা যায়। একটু পরেই ভেতর থেকে বেরিয়ে এলো গাদরাদা, হাতে একটা তোয়ালে। এরিকের মনে পড়ল খুব গরমের সময় সকালবেলা গোসল করা গাদরাদার অভ্যেস। ঝোপঝাড়ে ঘেরা একটা জায়গায় গোসল করে গাদরাদা। সেখানকার একটা ঝোপে গিয়ে লুকিয়ে রইল এরিক। খানিক পরেই সেখানে উপস্থিত হলো গাদরাদা। সৌন্দর্য তার এতটুকু স্নান হয়নি, কিন্তু চোখজোড়া বিষণ্ণ। একটা পাথরে বসে জুতো খুলে পানিতে পা ডুবিয়ে দিল গাদরাদা। দীর্ঘশ্বাস ফেলল পানিতে আপন ছায়ার দিকে তাকিয়ে। বলার মতো কোনো কথা খুঁজে পেল না এরিক। হঠাৎ বেশ জোরে কথা বলে উঠল গাদরাদা।
কি লাভ এই সৌন্দর্যে? এ শুধু মানুষের মৃত্যু আর দুঃখের কারণ হতে পারে। তোয়াল্লেতে মুখ ঢেকে কাঁদতে লাগলো সে। এরিকের মনে হলো কান্নার মাঝে একবার যেন তার নাম নিল গাদ্রাদা। এ দৃশ্য এরিকের আর সহ্য হলো না। নিঃশব্দে সে গিয়ে দাঁড়ালো সামনে। মুখ তুলতেই গাদ্রাদা দেখতে পেল এরিককে। তুমি? চিৎকার করে উঠল গাদ্রাদা। সোয়ানহিল্ডের জন্যে শপথ ভেঙে আমার ভাইকে হত্যা করে বাড়িটাকে কসাইখানাতে রূপান্তরিত করেও তোমার স্বাদ মেটেনি? এখন আবার এসেছো চোরের মতো চুপি চুপি আমাকে দেখতে? মনে হয় কাঁদতে কাঁদতে তুমি আমার নাম ধরে ডাকলে গাদ্রাদা। খুব শান্ত স্বরে বলল এরিক। তাতে কি হয়েছে? কেন লুকিয়ে লুকিয়ে তুমি শুনেছ আমার কথা? ভাই মারা গেছে আমার, তার জন্য শোকও করতে পারবো না। এই মুহূর্তে এখান থেকে চলে যাও এরিক, নইলে আমার লোকজনকে ডাকবো তোমাকে হত্যা করার জন্যে। ডাকো গাদ্রাদা। এ জীবন এখন আমার কাছে তুচ্ছ। জীবনের মায়া ত্যাগ করেই রওনা দিয়েছি মসফেল থেকে। তুচ্ছ এই জীবন নিয়েই যদি তুমি সুখী হও, এখনই আমি সেটা তুলে দিচ্ছি তোমার হাতে। ডাকো প্রহরীদের, নাকি আমিই ডাকবো? অত জোরে চেঁচিও না, শুনে ফেলতে পারে কেউ তোমার কথা। ভাতৃহন্তার পাশে আমাকে দেখলে কতটা কলঙ্ক রটবে জানো? আমি তো ওসফাকারকেও হত্যা করেছি গাদ্রাদা, আর কিছুক্ষণের মধ্যেই যার স্ত্রী হতে তুমি। ওসফাকারের মৃত্যু নিশ্চয় তোমার কাছে বিয়নের মৃত্যু চেয়েও বড়। আর কিছুক্ষণের মধ্যেই স্ত্রী হতাম, কিন্তু হইনি এরিক। ওসফাকারের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তাহলে কি চাও আমি চলে যাই এখান থেকে? হ্যাঁ হ্যাঁ, এখনই চলে যাও এখান থেকে। কখনো যেন তোমার মুখ আর না দেখতে হয়। কোনো কথা না বলে ঘুরে রওনা দিল এরিক, কিন্তু 3 ধাপ না যেতেই ডাকলো গাদ্রাদা। এখন যাওয়াটা ঠিক হবে না এরিক। গরু চড়াতে বেরিয়ে পড়েছে রাখালেরা, তাদের চোখে পড়ার সম্ভাবনা আছে। তুমি এখানে লুকিয়ে থাকো, আমি যাই। যদিও মৃত্যুই তোমার প্রাপ্য হওয়া উচিত, এক সময়ের সুসম্পর্কের কারণে সে মৃত্যু আমি চাই না। তুমি গেলে আমিও যাব, এতে যা হবার হবে। তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে আমাকে বাধ্য করো না। করো যা তোমার খুশি, বলল এরিক। কিন্তু কথাটা গাদ্রাদা খেয়াল করলো বলে মনে হলো না। এখানে যদি থাকতেই হয়, বলল সে, তুমি যেখানে লুকিয়েছিলে সেখানে যাওয়াই ভালো। দুজনে এসে ঢুকলো সেই ঘাসঝোপের ভেতর। সরে বসো, বলল গাদ্রাদা। যে সোয়ানহিলকে ভালোবেসেছে আর হত্যা করেছে বিয়নকে, তাকে আমি স্পর্শ করতে চাই না গাদ্রাদা। সোয়ানহিলের কথা কি আমি সবার সামনেই খুলে বলিনি? তুমিও কি স্বীকার করনি? আমার কথা তোমার বিশ্বাস হয়েছে? হ্যাঁ, তা স্বীকার করেছি, বলল গাদ্রাদা। তাহলে সোয়ানহিল্ডের কথা তুলে আমাকে খোঁচা মারছ কেন? কেন? ওর চেয়ে ঘৃণা আমি আর কাউকে করি না। বলো, ওর জন্যই কি আজ আমাদের ভুগতে হচ্ছে না? কোনো জবাব দিল না গাদ্রাদা। পিয়নের মৃত্যুর ব্যাপারটাও ভেবে দেখো ঠান্ডা মাথায়। আমাকে কি সেজন্য অপরাধী করা যাবে? পিয়ন কি ঢালের টুকরোটা ছুঁড়ে দেয়নি যাতে আমি মারা পড়ি ওসফাকারের হাতে? পেছন থেকে বিয়ন কি অতর্কিতে তরবারি চালায়নি, যা স্কলাগ্রিম প্রতিহত না করলে লুটিয়ে পড়তো আমার প্রাণহীন দেহ? আত্মরক্ষার জন্যে তরবারি চালানোটাই কি আমার অপরাধ? বলো গাদ্রাদা। যে জন্য আমি দোষী নই, তাকে আমাদের ভালোবাসার বিরুদ্ধে দাঁড় করানোটা কি উচিত হবে? ভালোবাসার কথা আর নয় এরিক, জবাব দিল গাদ্রাদা। বিয়নের রক্ত সব ভালোবাসা শুষে নিয়েছে। সবসময় শুনতে পাচ্ছি তার প্রতিশোধের চিৎকার। শোনো, অন্তত 1 ঘন্টা তোমাকে লুকিয়ে থাকতে হবে এখানে। চুপ করে তো থাকতে পারবে না। সুতরাং শোনাও তোমার সাগর অভিযানের কাহিনী। ওগুলো শুনতে চাইছি, কারণ তখনকার এরিক আমারই ছিল। বিয়নকে সে হত্যা করেনি, কিন্তু এখনকার এরিক আমার কাছে মৃত। খুব শক্ত তোমার কথা, বলল এরিক। এসব কথা মৃত্যুর প্রতি আগ্রহ জন্মায়। ওভাবে বলো না, মুখ তুলল গাদ্রাদা। ওভাবে কথা বলা পুরুষের সাজে না। অভিযানের কাহিনী বলতে লাগলো এরিক। ওসফাকারের সঙ্গে সংঘর্ষ, লন্ডন গমন, এডমন্ডের দেহরক্ষী হওয়া, কিছুই বাদ গেল না।
শুনতে শুনতে কাছে সরে এলো গাদরাদা। সবশেষে এরিক বলল, রাজা তাকে বিয়ে দিতে চেয়েছিল রাজকীয় রক্তের এক মহিলার সঙ্গে, কিন্তু সে লন্ডনে থাকতে না চাওয়ায় রেগে গিয়েছিল খুব। সেই মহিলার কথা বলো, দ্রুত বলল গাদরাদা। মেয়েটি কি সুন্দরী? কি নাম তার? যথেষ্ট সুন্দরী সে, নাম এলফিডা, বলল এরিক। তার সঙ্গে তোমার কথা হয়েছে? সামান্য। আবার সরে বসল গাদরাদা। কি বিষয়ে? সত্য বলবে এরিক। বলেছিলাম আইসল্যান্ডে একজন আছে যে আমার বাগদত্তা, সুতরাং আইসল্যান্ডে আমাকে ফিরতেই হবে। শুনে সেই এলফিডা কি বলল? বলল, গাদরাদাদা ফেয়ার আমার জন্য সৌভাগ্য বয়ে আনবে না, আর সে যদি বিশ্বাসঘাতিনী হয় আমি যেন লন্ডনে তার কাছে ফিরে যাই। এবারে গাদরাদা তাকালো বড় বড় চোখে। শত্রুর কাছ থেকে লুকিয়ে থাকা অসম্ভব হয়ে উঠলে আগামী বসন্তে কি তুমি লন্ডন যাত্রা করবে? এরিক বুঝতে পারল ঈর্ষা দেখা দিয়েছে গাদরাদার মনে। সুযোগটার পূর্ণ সদ্ব্যবহার করল সে। তোমার মনে যদি আমার কোনো স্থানই না থাকে তাহলে লন্ডন না গিয়ে আর উপায় কি? গাদরাদার চোখের সামনে যেন ভেসে উঠল এলফিডা। হাসতে 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 সে যেন হেঁটে চলেছে এরিকের হাত ধরে। দেখতে দেখতে তার দু চোখের কোল ভরে উঠল পানিতে। আর সহ্য হলো না এরিকের। হাত বাড়িয়ে গাদরাদাকে সে টেনে নিল বুকে, ঠোঁট নামিয়ে আনলো গাদরাদার ঠোঁটে। এতে আমার কোনো অপরাধ হবে না, ফিসফিস করে বলল গাদরাদা, কারণ শক্তিতে আমি পারবো না তোমার সঙ্গে, কিন্তু শক্তি খাটিয়ে আমাকে বুকে টেনে নেয়া তোমার পক্ষে এটা নিদারুণ লজ্জার। যথেষ্ট হয়েছে গাদরাদা, আর বলো না। তার চেয়ে বরং একটা চুমো দাও আমাকে। অনেক দিন পর এরিককে একটা চুমো খেলো গাদরাদা। শেষ হলো তার অভিমানের পালা। শেষ হলো তার অভিমানের পালা। ছাড়ো এরিক, বলল সে, তোমার সাথে কিছু কথা আছে। অনিচ্ছা সত্ত্বেও বাহু আলগা করল এরিক। শোনো, বলল গাদরাদা, তোমাকে আমি সত্যিই ভালোবাসি। বিয়নকে হত্যা করা সত্ত্বেও তোমার কথা কখনোই ভুলতে পারি না, কিন্তু আইসল্যান্ডে বাস করে আমাদের বিয়ে হওয়া অসম্ভব। মানুষজনের বিদ্রুপ আমি সইতে পারবো না। এক কাজ করো, মোসফেলে ফিরে গিয়ে শীতকাল পর্যন্ত কাটাও। বসন্ত আসতে আসতে আমি একটা জাহাজ তৈরি করে নেব। আমার কোনো জাহাজ নেই, তাছাড়া সমুদ্রযাত্রার পক্ষে সময়টা অনুকূল নয়। বসন্তকালে দুজনে চলে যাব লন্ডন, তারপর ভাগ্যে যা আছে হবে। তুমি কি বলো? খুব ভালো কথা, জবাব দিল এরিক। এখন বসন্তটা ভালোই এলে হয়। ঠিকই বলেছ, বসন্তটা ভালোই এলে হয়। যে ভাগ্য আমাদের। এবার যাও, শিগগিরই দাসীরা আসবে আমাকে খুঁজতে। সাবধানে থেকো এরিক, সোয়ানহিল্ডের থেকে সাবধান। আরেকটা চুমো খেয়ে চলে গেল এরিক, কিন্তু আরও কিছুক্ষণ গাদরাদা বসে রইল সেখানে। ধীরে ধীরে শীতকালকে হটিয়ে তার মনে যেন আবার উকি দিল বসন্ত। 27। খুব ধীরে হাঁটতে হাঁটতে এরিক গেল স্কলাগ্রিমের কাছে। কি খবর প্রভু? জানতে চাইল স্কলাগ্রিম। এত দেরি করলে? বেরিয়ে পড়তে যাচ্ছিলাম প্রায় তোমার খোঁজে। গাদরাদার সঙ্গে দেখা হয়েছে? হ্যাঁ, জবাব দিল এরিক। আইসল্যান্ড আর দুর্ভাগ্যকে বিদায় জানিয়ে আগামী বসন্তে আমরা রওনা দিচ্ছি ইংল্যান্ডে। বসন্ত এখন ভালোই এলে হয়। এরিকের কথাটারই পুনরাবৃত্তি করল স্কলাগ্রিম। এখনই রওনা দিলে ক্ষতিটা কি? গাদরাদার কোনো জাহাজ নেই, তাছাড়া রওনা দেওয়ার পক্ষে সময়টাও অনুকূল নয়। আমি হলে শীতটা আইসল্যান্ডে না কাটিয়ে সাগর যাত্রারই ঝুঁকি নিতাম, বলল স্কলাগ্রিম। বসন্তের এখনও অনেক দেরি। শেষ রাতের দিকে তারা পৌঁছল মোসফেলের পাদদেশে। প্রচণ্ড ক্লান্তিতে ঘোড়ার পিঠেই ও প্রায় ঘুমিয়ে পড়েছিল দুজনে। হঠাৎ চমকে জেগে গেল স্কলাগ্রিম। তরবারিতে প্রতিফলিত হয়ে ঝিক করে উঠেছে আলো। জাগো প্রভু, চিৎকার দিল সে। সামনে শত্রু। পাথরের আড়াল থেকে বেরিয়ে এলো গিজারের 6 জন লোক। এরিক বাইরে গেছে শুনে
এতক্ষণ অপেক্ষা করছিল তারা। এখন কি করা উচিত? হোয়াইট ফায়ার বের করলো এরিক। এর আগেও আমরা লড়েছি 6 জন কিংবা তার চেয়েও বেশি লোকের বিরুদ্ধে, বলল স্কলাগ্রিম। আমার মনে হয় এখন উচিত হবে সোজা ওদের দিকে ঘোড়া ছোটানো। বেশ। পা দিয়ে ঘোড়ার পেটে গুঁতো দিল এরিক। তীরবেগে ঘোড়া ছুটে আসতে দেখে আতঙ্কে ছত্র ভঙ্গ হয়ে গেল শত্রুরা। পথ পরিষ্কার হলো, কিন্তু শত্রুদের বিদ্রুপ করার লোভ সামলাতে পারল না স্কলাগ্রিম। কিছুটা এগিয়ে পেছন ফিরে সে বলল, বীর পাঠিয়েছে। বীর পাঠিয়েছে বটে গিজার। খুব অসুবিধে হলে বলো, একা লড়ি। কিরে, তবু পালাবি না তো? এ ধরনের কথা শুনে রেগে আগুন হয়ে বর্ষা ছুড়ল শত্রুরা। একটা বর্ষা ধরে ফেলল স্কলাগ্রিম, কিন্তু আরেকটা তার উপর দিয়ে গিয়ে আঘাত হানলো এরিকের বাম কাঁধে। বর্ষাটা খুলেই পাল্টা ছুড়ল এরিক। তৎক্ষণাৎ মারা গেল একজন শত্রু। বাকি সবাই পালালো। ক্ষত স্থানে কাজ চালানোর মতো একটা ব্যান্ডেজ বেঁধে দিল স্কলাগ্রিম। গুহায় পৌঁছতে দেখা গেল যথেষ্ট রক্তপাত হয়েছে। 10 দিনের মধ্যে অবশ্য মোটামুটি সেরে উঠল এরিক। ক্ষত সারার কিছুদিন পরেই বরফ জমতে লাগলো মোসফেলে। ছোট হয়ে এলো দিন, দীর্ঘ হলো রাত। মোসফেলের অতি দুর্গম চূড়োয় ওঠার আশা ত্যাগ করলো শত্রুরা, কিন্তু তাই বলে নজর রাখতে ভুলল না। সন্ধ্যার পরেই মোসফেলের নেমে আসে গাঢ় অন্ধকার। প্রথম প্রথম এটাকে গুরুত্ব দিল না এরিক, কিন্তু ধীরে ধীরে সে অন্ধকার চেপে বসলো তার মনের উপর। কোনো মোমবাতি নেই গুহায়, তাই অন্ধকার নামলে ভেড়ার একটা চামড়া গায়ে চাপিয়ে বেরিয়ে আসে এরিক। খাদের একেবারে পাশে বসে সে দৃষ্টি মেলে দেয় সামনে। কখনো তারার আলোয়, কখনো সুমেরু প্রভায় ঝিকমিক করে দূরের পাহাড়। গুহার বাইরের সমতল জায়গায় পাথরের একটা কুঁড়েঘর তৈরির আদেশ দিল এরিক। দুটো উদ্দেশ্যে এই আদেশ দিল সে। বসে থেকে থেকে হাতে পায়ে খিল ধরে গেছে লোকগুলোর। একটা কাজ পারে একটা কাজ পাবে তারা, আর কুঁড়েঘর তৈরি হলে সেটাকে ব্যবহার করা যাবে ভাড়ার হিসেবে। একদিন একটা বড় পাথরখণ্ড অনেক চেষ্টা করেও নড়াতে পারল না কেউ। স্কলাগ্রিমও ব্যর্থ হলো। অবশেষে এলো এরিক। প্রথমটায় সেও পারল না, কিন্তু সর্বশক্তি প্রয়োগ করতে নড়ে উঠল পাথরটা। তোমরা সব ছেলে মানুষ। পাথর খণ্ডটাকে যথাস্থানে বসিয়ে দিয়ে হেসে উঠল এরিক। তোমার তুলনায় সত্যিই আমরা তাই, জবাব দিল স্কলাগ্রিম। কিন্তু ওই দেখো, আবার রক্ত পড়ছে তোমার ক্ষত থেকে। সত্যিই তো। ক্ষতস্থান ধুয়ে আবার নতুন করে ব্যান্ডেজ বাঁধল এরিক। ব্যাপারটাকে তেমন গুরুত্ব দিল না। রাতে যথারীতি সে গিয়ে বসলো খাদের পাশে। মনটা খুব খারাপ হলো গাদরাদার কথা ভেবে। সত্যিই কি কোনো দিন বিয়ে হবে তাদের? ভাবতে ভাবতে নিজের অজান্তেই পিছলে সরে গেল ব্যান্ডেজ। আবার রক্ত ঝরতে লাগলো। তার লম্বা চুলগুলো ধীরে ধীরে সেটে গেল রক্তে। এই অবস্থাতেই এসে শুয়ে পড়ল এরিক। সকালে দেখা গেল চুলগুলো গলার পাশে এমনভাবে জট পাকিয়ে গেছে যে কাটা ছাড়া উপায় নেই। কিন্তু এরিক তা কাউকে কাটতে দেবে না। গাদরাদা ছাড়া এই চুল নাকি আর কারো কাটার অধিকার নেই। একবার অন্য চুল কাটায় সে হয়েছে যাবতীয় দুর্ভাগ্যের শিকার। সুতরাং তেমন ঝুঁকি আর নিতে চায় না। বরাবর ভাগ্য বঞ্চনা করে এসেছে এরিককে। ফলে মাথাটাই তার ইদানিং কেমন যেন হয়ে গেছে। মাঝে মাঝে বুঝে উঠতে পারে না কোনটা উচিত আর কোনটা অনুচিত। ক্রমেই দুর্বল হয়ে পড়ল এরিক। তবু চুল স্পর্শ করতে দিল না কাউকে। ঘুমের মধ্যে একজন চেষ্টা করলো চুল কাটার, কিন্তু এরিকের ঘুষি খেয়ে দম তার প্রায় বন্ধ হবার জোগাড়। মনে হচ্ছে ব্রাইটিস পাগল হয়ে গেছে, বলল স্কলাগ্রিম। গাদরাদা
ছাড়া আর কাউকে চুল ছুঁতে দেবে না সে। এভাবে থাকলে ধীরে ধীরে পচন ধরবে ক্ষতে। সুতরাং ওকে বাঁচাতে হলে গাদ্রাদাকে অবশ্যই আনতে হবে এখানে। তা কি করে হবে, বলল সবাই একসাথে। এখানে আসা কি গাদ্রাদার পক্ষে সম্ভব? আমার আসার মন থাকলে অবশ্যই সম্ভব, বলল স্কলাগ্রিম। যদিও মেয়েদের মনের উপর কোনো বিশ্বাস নেই আমার, তবু যাব একবার মেডাল হবে। জন, তুমি যাবে আমার সঙ্গে? তুমি যাবে আমার সঙ্গে, বাদবাকি সবাই দেখাশোনা করবে প্রভুর। উল্টো পাল্টা যদি কিছু করো কপালে দুঃখ আছে। এমনকি পথের মধ্যে আমি যদি মরেও যাই আমার প্রেতাত্মা তাকে ছাড়বে না। যাবার খুব একটা ইচ্ছে জনের ছিল না, কিন্তু এরিকের প্রতি ভালোবাসায় আর বেয়ারসার্কটার ভয়ে রওনা দিল সে। 3 দিন পর তারা এসে পৌঁছলো মিদাল হপে। তখন ভোজন সারছে সবাই হলঘরে। উচ্চাসনে একা একা বসে আছে গাদ্রাদা। কে ওখানে, জানতে চাইল সে। আমি, জবাব দিল স্কলাগ্রিম। তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। আরে এটা তো স্কলাগ্রিম, বলল একজন। ও, একটা আউটল, খতম করো বেটাকে। হ্যাঁ, আমি স্কলাগ্রিম, বলল সে। এসো, কে খতম করবে আমাকে? তবে আসার আগে একটা কথা মনে রেখো। কুঠারটা তুলে ধরল সে মাথার উপর। এগোবার সাহস আর কেউই পেল না। লড়াই করতে আমি এখানে আসিনি, এবার বলল স্কলাগ্রিম গাদ্রাদার উদ্দেশ্যে। তোমার সঙ্গে কয়েকটা কথা আছে, কিন্তু তার আগে এক পাত্র মিট আর কিছু খাবার পেলে ভালো হয়। গত 3টা দিন কাটিয়েছি তুষারপাতের মাঝে। খাবারের পর্ব শেষ হবার পর লোকজন বিদায় করে গাদ্রাদা শুনতে চাইল তার কথা। আমার প্রভু এরিক মরতে বসেছে মোষ ফেলে। কথাটা শোনার সাথে সাথে বরফের মতো সাদা হয়ে গেল গাদ্রাদার চেহারা। মরতে বসেছে? এরিক মরতে বসেছে, বলল সে। তাহলে তুমি এখানে কেন? ভাবলাম তুমি তাকে বাঁচাতে পারবে। এরপর পুরো ঘটনাটা খুলে বলল স্কলাগ্রিম। গাদ্রাদা কিছুক্ষণ ভাবল। যাত্রাটা কঠিন, কিন্তু এরিকের এ অবস্থায় তো আমি হাত গুটিয়ে থাকতে পারি না। কখন যেতে হবে? আজ রাতে, জবাব দিল স্কলাগ্রিম। লোকজন ঘুমোলে। এখন দিন আর রাতের খুব একটা পার্থক্য নেই। রাস্তা খুব খারাপ। এরিককে বাঁচাতে হলে যেতে হবে আজ রাতেই। বেশ, আজ রাতেই যাব, বলল গাদ্রাদা। সবাই ঘুমোলে চুপি চুপি উঠে পড়ল সে। পরিচারিকাদের নির্দেশ দিল তার অনুপস্থিতিতে কেউ খোঁজ করলে যেন জানানো হয় যে সে অসুস্থ। এরপর খাবার, ওষুধ আর ভেড়া চর্বি দিয়ে তৈরি মোমবাতি সহ 2টো ঘোড়া নিয়ে এলো বিশ্বস্ত 3 কৃতদাস। যথাসম্ভব নিঃশব্দে ঘোড়া চালিয়ে গাদ্রাদা, স্কলাগ্রিম আর জন এলো স্টোন ফেলে। ভোরের আলো ফুটতে ফুটতে পেরিয়ে গেল হর্স হেড হাইটস। 3 দিন পর তারা মোষ ফেলে পৌঁছল। বিষণ্ণ মুখে কাছে এলো এরিকের লোকেরা। ব্রাইটিজের খবর কি, জানতে চাইল স্কলাগ্রিম। মারা গেছে? না, জবাব দিল তারা। তবে যাওয়ার বোধ হয় আর খুব দেরি নেই, শুধু ভুল বকছে। এখনই আমাকে নিয়ে চলো ওর কাছে, বলল গাদ্রাদা। ধীরে ধীরে সবাই উঠল পাহাড় চূড়োয়। একটা মশাল জ্বলছে গুহামুখে। গাদ্রাদা দেখল চামড়ার একটা শয্যায় শুয়ে আছে এরিক। মুখটা রক্তশূন্য, বুকের হাড় বেরিয়ে পড়েছে। গলার একপাশে জঙ্গলের মতো জট পাকিয়ে আছে চুল। ভুল বকতে লাগলো এরিক। ছুঁয়ো না আমাকে। ভেবেছ আমি দুর্বল হয়ে গেছি? কাছে এসো, শক্তি পরীক্ষা হয়ে যাক। গাদ্রাদা ছাড়া এই চুল আর কেউ কাটবে না। শপথ করেছি আমি। একবারে ভেঙেছি শপথ, কিন্তু আর নয়। বরফ দাও, বরফ। গলা আমার জ্বলে যাচ্ছে। কিছু বরফ শেষে ধরো মাথায়। ধরবে না? ভেবেছ আমি দুর্বল হয়ে গেছি? নিয়ে এসো হোয়াইট ফায়ার। অনেক কাজ বাকি রয়েছে এখনও। কে ওখানে? সোয়ানহিল হেঁটে এসেছে পানির উপর দিয়ে। দূর হও, ডাইনি কোথাকার। যথেষ্ট ক্ষতি করেছ, আর নয়। কিন্তু ওটা যে সোয়ানহিল নয়, এলফিডা। উহু, লন্ডনে আমি থাকবো না। সব কিছু কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। আর সহ্য হলো না গাদ্রাদার।
ছুটে এরিকের পাশে গিয়ে হাঁটু মুড়ে বসলো সে। চুপ করো, আর কোনো চিন্তা নেই। এই দেখো, তোমার গাদরাদা এসেছে তোমাকে দেখতে। অদ্ভুত চোখে তাকালো এরিক। না না, তুমি গাদরাদা নাও। এখন এমন দুর্গম জায়গায় আসা কি তার পক্ষে সম্ভব? আর সত্যি যদি তুমি গাদরাদা হও, প্রমাণ দাও একটা। এখানে তুমি এসেছো এসেছই বা কেন? স্কলাগ্রিম কোথায়? একটা লড়াই করেছিল বটে সে। শত্রুরা পালাচ্ছে, পিছে পিছে ছুটছে স্কলাগ্রিম। হা হা হা। সোয়ানহিল, এখনো যাওনি? তাহলে এসো, শোক করি একসঙ্গে। পাত্রটা আমাকে দাও। একি, তোমার চারপাশ ঘিরে ওটা কিসের আভা? দেহ থেকে আসছে ফুলের সুবাস। এরিক, এরিক, চিৎকার করে উঠল গাদরাদা। আমি এসেছি তোমার চুল কাটতে। এবার চিনতে পেরেছি, সত্যিই তুমি গাদরাদা, বলল এরিক। চুল কাটবে? কাটো, কিন্তু অন্য আর কেউ যেন হাত দেয় না, সেফ খুন করে ফেলবো। আর কথা না বাড়িয়ে কাঁচি বের করে ব্রাইটিজের লম্বা চুলগুলো কেটে দিল গাদরাদা। তারপর ক্ষত স্থানটা গরম পানিতে ধুয়ে মলম লাগিয়ে বেঁধে দিল নতুন ব্যান্ডেজ। এরপর গরম গরম স্যুপ তৈরি করলো গাদরাদা। স্যুপ দিয়ে স্যুপ খেয়ে শিশুর মতো ঘুমিয়ে পড়ল এরিক। একদিন এক রাত পর চোখ মিলল সে। সবসময় মাথার কাছে বসে রইল গাদরাদা। অদ্ভুত, বিড়বিড় করে উঠল এরিক। সত্যি বড় অদ্ভুত। স্বপ্ন দেখলাম গাদরাদা ঝুঁকে আছে আমার উপর। তাহলে তাহলে স্কলাগ্রিম গেল কোথায়? আমি বোধহয় মারা গেছি। বাহুতে ভর দিয়ে উঠতে চাইল এরিক, কিন্তু পারল না। একটা হাত ধরে তার উপর ঝুঁকে পড়ে গাদরাদা বলল, বেশি কথা বলো না এরিক। স্বপ্ন তুমি দেখোনি, সত্যিই আমি এখানে এসেছি। অসুখে তুমি প্রায় মরতে বসেছিলে, তবে এখন আর ভয় নেই। বিশ্রাম নিলে সব ঠিক হয়ে যাবে। মোষ ফেলে এসেছো তুমি? বিস্ময় ঝরে পড়ল এরিকের কণ্ঠে। আমি কি এখনও স্বপ্ন দেখছি? না এরিক, সত্যিই আমি এসেছি। ভালো করে দেখো, এতটা দুর্গম পথ পেরিয়ে এসেছো আমার সেবা করতে। তাহলে আমাকে তুমি সত্যিই ভালোবাসো। আর কিছু বলতে পারল না এরিক। গাল বেয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা অশ্রু। গাদরাদার দু চোখও ভরে উঠল পানিতে। মাথা রাখল সে এরিকের রোগতপ্ত কপালে। 28 গাদরাদা আর সেবা আর সান্নিধ্যে ধীরে ধীরে শক্তি ফিরে পেল এরিক। 5 দিন পর গাদরাদা বলল, এবার আমাকে মেদালহপে ফিরে যেতে হবে। এরিক, তুমি সেরে উঠেছ, আমার আর থাকার প্রয়োজন নেই। না, বলল এরিক, এখনই যেও না। যেতে আমাকে হবে এরিক। চাঁদ এখন উজ্জ্বল, আকাশ পরিষ্কার, বাতাসেও নেই ঝড়ের আভাস। দেরি করলে আবার শুরু হতে পারে তুষার ঝড়। শোনো, যদি কোনো ঝামেলা দেখা না দেয়, বসন্তের 2য় সপ্তাহে একজন দূত পাঠাবো। তুমি মেদালহপে চলে যেও। ওখানেই বিয়ে হবে আমাদের। একটা সওদাগরি জাহাজ তৈরি রাখবো। বিয়ের পর দিন ভাগ্যের অন্বেষণে বেরিয়ে পড়বো আমরা লন্ডনের উদ্দেশ্যে। তুমি পাশে থাকলে সৌভাগ্য পিছু ছাড়বে না, বলল এরিক। তবে সে সৌভাগ্যের দেখাই পাবো কিনা জানি না, কারণ নাম হলো আমার হতভাগ্য এরিক। সোয়ানহিল অঘটন ঘটাতে পারে। মন তোমাকে ছেড়ে দিতে চাইছে না গাদরাদা, তবু বুঝতে পারছি যেতে তোমাকে হবেই। এরপর স্কলাগ্রিমকে ডেকে গাদরাদার সঙ্গে আবার যাবার জন্য প্রস্তুত হতে বলল এরিক। দ্রুত প্রস্তুতি নিল স্কলাগ্রিম। বিষণ্ণ হৃদয়ে এরিকের কাছ থেকে বিদায় নিল গাদরাদা। 5 দিন পর ফিরে এলো স্কলাগ্রিম। বলল সে আর জন গাদরাদাকে পৌঁছে দিয়েছে হর্সহেড হাইটসে। সেখান থেকে গাদরাদা চলে গেছে তার কয়েকজন কৃতদাসের সঙ্গে। নিরাপদেই মেদালহপে পৌঁছল গাদরাদা। ইতিমধ্যে তেমন কেউ তার খোঁজ করেনি। যারা করেছে, যারা জেনেছে অসুখে সে শয্যাশায়ী। কিছুদিন পরেই আইসল্যান্ড ত্যাগ করার প্রস্তুতি নিতে লাগলো গাদরাদা। যে টাকাগুলো সুদে খাটাতে দিয়েছিল তুলে নিল সমস্ত। শীতের মাঝামাঝি কিনে ফেললো একটা সওদাগরি জাহাজ। চারদিকে ছড়িয়ে দিল বসন্তের শুরুতেই সে বাণিজ্য করতে যাবে স্কটল্যান্ডে।
এত করেও ক্ষান্ত হলো না গাদ্রাদা। কথার সত্যতা প্রমাণের জন্যে চামড়া এবং অন্যান্য সামগ্রী ভরতে লাগলো জাহাজে। এভাবে কাজে কাজে ভালোই সময় কেটে চলল গাদ্রাদার। কিন্তু এরিকের সময় আর কাটতে চায় না। কাজ বলতে তার তিনটে: খাওয়া, ঘুম আর গাদ্রাদার কথা চিন্তা করা। কোলব্যাকে বসে বসে সোয়ানহিল্ডের দিনও ভালো যাচ্ছে না। গিজারকে খেলাতে খেলাতে সে এখন ক্লান্ত। তাছাড়া মনটাও অস্থির হয়ে উঠেছে ভালোবাসা, ঘৃণা আর ঈর্ষায়। সে জানে এরিক আর গাদ্রাদা কেউ কারো কথা বলেনি। পারলে এরিককে খুন করতো সে, তবে গাদ্রাদাকে খুন করতে পারলেই খুশি হতো বেশি। একসময় সে সংবাদ পেল সওদাগরি একটা জাহাজ নিয়ে গাদ্রাদা যাবে স্কটল্যান্ডে। হতভম্ব হয়ে গেল সোয়ানহিল। ব্যবসা বাণিজ্যে মন তো গাদ্রাদার কখনোই ছিল না। চরদের ডেকে জাহাজটার উপর সবসময় নজর রাখার নির্দেশ দিল সোয়ানহিল। খাদের পাশে বসে বসে ঈগলের ওরা দেখে এরিক। কাটতে আর চায় না অসহ্য সময়। অবশেষে এক সকালে স্কলাগ্রিম এসে জানালো একজন লোক তার সঙ্গে কথা বলতে চায়। তখনই লোকটাকে আনতে বলল এরিক। জানা গেল সে গাদ্রাদার একজন দূত। কি সংবাদ জানতে চাইল এরিক। গাদ্রাদা দা ফেয়ার আপনাকে বলতে বলেছেন, জবাব দিল দূত। তিনি ভালো আছেন এবং গলে গেছে মেদালহপের বরফ। পূর্ব নির্ধারিত সংকেত অনুসারে এরিক বুঝল সব তৈরি। শুনে খুশি হলাম, বলল সে। তুমি গাদ্রাদাকে গিয়ে জানাবে এরিক ভালো আছে, কিন্তু হেকলার বরফ এখনও গলেনি। এই কথায় গাদ্রাদা বুঝবে খুব শিগগির সে দেখা করবে তার সাথে। এবার স্কলাগ্রিম শুনতে চাইল সোয়ানহিল্ডের সংবাদ। দূত জানালো গিজারকে নিয়ে সোয়ানহিল্ড এখনও কোলব্যাকেই আছে। সবাইকে বলেছে অপেক্ষার পালা শেষ। এবার তারা বেরিয়ে পড়বে এরিককে খতম করতে। আগে মুরগি ধরো, তারপর তো জবাইয়ের প্রশ্ন। এসে উঠল স্কলাগ্রিম হো হো করে। এরিকের লোকদের অনেকে সাগর যাত্রা করতে চায় না। জন তাদের একজন। অনিচ্ছুকদের ডেকে এরিক বলল সে চলে যাবার পরেও তারা যেন রাতের বেলা আগুন জ্বালিয়ে রাখে পাহাড় চূড়োয়। এতে করে এরিক এখনও মোষ ফেলেই আছে ভেবে প্রতারিত হতে হবে গিজার আর সোয়ানহিল। সঠিক কথাটা জানাজানি হবার পর গা ঢাকা দিলেই চলবে কিছুদিনের জন্যে। এরপর যে দুজন সঙ্গে যেতে চায় তাদের তৈরি হতে বলল এরিক। সেই রাতেই জন এবং অন্যান্যদের কাছ থেকে বিদায় নিল স্কলাগ্রিম, আর দুজন লোক সহ চাঁদ ওঠার আগেই রওনা দিল এরিক। নিরাপদেই পৌঁছলো ওরা হর্সহেড হাইটসে। বিকেল ক্রমেই গড়ালো সন্ধ্যার দিকে। স্টেনফেলের চূড়ো থেকে মেদালহপের হলঘরটার দিকে তাকিয়ে থাকতে থাকতে চঞ্চল হয়ে উঠল এরিক। কিন্তু রাত নামার আগে ওখানে যাওয়া চলবে না। গিজার কিংবা সোয়ানহিল্ডের চরেদের চোখে পড়ার সম্ভাবনা আছে। অপেক্ষার যন্ত্রণা এরিক আগেও ভোগ করেছে, কিন্তু আজকের সাথে সেসবের তুলনায় চলে না। অবশেষে প্রকৃতি মুখ লুকোলো অন্ধকারের কোলে। দ্রুত পাহাড়ি পথ বেয়ে নেমে এলো এরিক। চত্বরে পৌঁছে ঘোড়া থেকে লাফিয়ে নেমে উপস্থিত হলো মহিলাদের প্রবেশ পথের কাছে। উৎকণ্ঠ হয়ে বারান্দায় দাঁড়িয়েছিল গাদ্রাদা। বর্মের শব্দ কানে যেতেই হলঘরে ছুটে গিয়ে বসে পড়ল উচ্চাসনে। মাত্র দুজন পরিচারিকা আর কয়েকজন কৃতদাস রয়েছে এখন মেদালহপে। তারা ইতিমধ্যেই আউট হাউজে ঘুমে অচেতন। বাদবাকি সবাইকে জাহাজে মাল বোঝাই করতে পাঠিয়ে দিয়েছে গাদ্রাদা, যেন এরিকের আগমন কারো চোখে না পড়ে। স্কলাগ্রিম আর লোক দুজনের উপর ঘোড়া দেখাশোনার ভার দিয়ে সন্তপন্নে এরিক ঢুকে পড়ল ভেতরে। আশেপাশে কাউকে না দেখে সে গেল হলঘরে। ফায়ার প্লেসে জ্বলছে মৃদু একটা আগুন, কিন্তু সেখানেও কাউকে চোখে পড়ল না। হঠাৎ কেঁপে উঠল এরিক তীব্র এক আতঙ্কে। সোয়ানহিল্ডের হাতে গাদ্রাদা মারা পড়েনি তো? ওদিকে এরিককে দেখে আনন্দের একটা শ্বাস গোপন করতে পারল না
গাদ্রাদা। মাথা তুলল এরিক। ঠিক তখনই একটা কাঠ পরে উজ্জ্বল হয়ে উঠল আগুন। কারুকার্যময় আসনে বসে রয়েছে গাদ্রাদা। কানের তুষার শুভ পোশাক কনের তুষার শুভ পোশাক তার পরনে। এরিক, ডাকলো সে ফিসফিসিয়ে। এরিক, এরিক। তৎক্ষণাৎ যেন ডেকে উঠল সারা হলঘর। ধীরে ধীরে এগোলো সে গাত্রাদার দিকে। পরস্পরের বাহুপাশে বাধা পড়ল পরস্পর। কয়েক মুহূর্ত পরেই বিবাহ বন্ধনে আবদ্ধ হলো দুজনে। কোলব্যাগে বসে বসে আলোচনা করছে সোয়ানহিল আর গিজার। সপ্তাহের পর সপ্তাহ এভাবে বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়েছি আমি, বলল সোয়ানহিল্ড। আতলি, ওসপাকার এবং আরও অনেকের মৃত্যুর প্রতিশোধ নেওয়া হলো না এখনও। ক্লান্ত আমিও, বলল গিজার। তাছাড়া উত্তরে যাওয়াটাও জরুরি হয়ে পড়েছে। এরিকের মৃত্যুর আগে বিয়ে করবে না, এ জেদ যদি তুমি না ধরতে, ফিরে যেতাম আমি সোয়াইন ফেলে। অবশ্য ব্রাইটিসকে খতম করতে আসতাম আবার, তবে ধীরে সুস্থে। এরিক না মরা পর্যন্ত তোমাকে বিয়ে করব না গিজার। হিংস্র হয়ে উঠল সোয়ানহিল্ডের চেহারা। কিন্তু এরিকের কাছে কিভাবে যাব, বলল গিজার। খুব সরু একটা পথ অতিক্রম করতে হয় ওর গুহায় যাবার সময়। ওখানে কে মুখোমুখি হবে এরিক আর স্কলাগ্রিমের? জায়গাটার উপর ভালোভাবে নজরই রাখা হয়নি, বলল সোয়ানহিল। আমি জানি। এরিক দু একবার মৃদালভাব গেছে। লজ্জা শরমের বালাই তো গাদ্রাদার নেই। ভাইয়ের হত্যাকারীর সাথেও তার পীড়িত করতে বাধে না। মৃত্যুই ওর একমাত্র প্রাপ্য। বংশের নাম ডোবানোর জন্যে ওকে আমি হত্যা করব। কাজটা তাহলে তুমি একলাই করো, বলল গিজার। নারী হত্যার মধ্যে আমি নেই। অদ্ভুত চোখে তাকালো সোয়ানহিল্ড। শোনো গিজার, সওদাগরি একটা জাহাজ নিয়ে গাদ্রাদা যাচ্ছে স্কটল্যান্ডে। মালপত্র নিয়ে ফিরবে শীতের আগে। অবাক হচ্ছি এই ভেবে যে ব্যবসা বাণিজ্যের চিন্তা গাদ্রাদার মাথায় কখনোই ছিল না। আমার মনে হয় এরিককে নিয়ে পালাচ্ছে ও আইসল্যান্ড থেকে। হতে পারে, বলল গিজার। আর তাহলে খুব একটা অসুখীও হব না। ব্রাইটিদের এখান থেকে চলে যাওয়াই ভালো, নইলে আরও অনেক লোক মারা পড়বে ওর হাতে। সত্যি তুমি একটা কাপুরুষ, বলল সোয়ানহিল। আমাকে নাকি তুমি ভালোবাসো, কিন্তু এরিক না মরা পর্যন্ত আমাকে তুমি কিছুতেই পাবে না। এক কাজ করো, জাহাজটার উপর নজর রাখার জন্যে কয়েকজন লোক পাঠিয়ে দাও। নাবিকদের সঙ্গে মিশে তারা উঠে পড়বে জাহাজে। এদিকে আমি এক কৃতদাসের খোঁজ পেয়েছি, হেকলার কাছেই যার জন্ম। সে বলেছে পাহাড়ের উত্তরে নাকি একটা গোপন পথ আছে, যেটা দিয়ে মোসফেলের চূড়োয় ওঠা যায়। ছোটবেলায় ঈগলের বাসা খুঁজতে খুঁজতে হঠাৎ সে দেখতে পেয়েছিল পথটা। চলো আগামীকাল ভোরে ওর সাথে গিয়ে দেখি পথ সত্যিই ওখানে আছে কিনা। যদি থাকে, ফিরে এসে লোকজন নিয়ে গিয়ে অনায়াসে খতম করা যাবে ব্রাইটিসকে। কথাটা মনে ধরল গিজারের। সুতরাং পরদিন খুব ভোরে জাহাজের উপর নজর রাখার জন্য কিছু লোক পাঠিয়ে সেই কৃতদাসের সাথে গিজার আর সোয়ানহিল রওনা দিল মোসফেলের উদ্দেশ্যে। আরেকটা ভোর নামতে তারা পৌঁছলো পাহাড়ের উত্তর দিকের ঢালে। কিছুক্ষণ তারা বেশ অনায়াসেই উঠল, কিন্তু তারপরেই পথরোধ করে দাঁড়ালো 100 ফেদম উঁচু একটা খাড়া ঢাল, যেদিক দিয়ে ওঠা কোনো শিয়ালের পক্ষেও অসম্ভব। অভিযান তাহলে আমাদের এখানেই শেষ, বলল গিজার। শুধু ভাবছি পাহাড় থেকে নামার আগেই না আবার ব্রাইটিস আমাদের দেখে ফেলে। সে জানে না ঠিক এই মুহূর্তে এরিক ছুটে চলেছে মিডালহপের পথে। 30 বছর আগে ওদিক দিয়েই চূড়োয় উঠেছিলাম। ধূসর শ্যাওলায় ছাওয়া একটা ফাটলের দিকে নির্দেশ করলো কৃতদাসটা। ডান পাশে এগিয়ে কিছুক্ষণ খোঁজাখুঁজির পর শীষ দিল সে। হ্যাঁ, এই সেই জায়গা। আমি তো কিছুই দেখছি না, জবাব দিল সোয়ানহিল। ওই দেখুন, শ্যাওলায় প্রায় ঢাকা পড়ে একটা গর্ত দেখালো সে সোয়ানহিলকে। ওদিক দিয়েই পথ। ওটাই যদি পথ হয়, আমার যাবার কোনো ইচ্ছে নেই, বলল সোয়ানহিল। গিজার, তুমি ওর সাথে গিয়ে দেখে এসো কথাটা সত্যি কিনা। আমি এখানেই অপেক্ষা করছি। কৃতদাসটার পিছু পিছু গর্তে ঢুকে পড়ল গিজার।
খানিক পর সোয়ানহিল লক্ষ্য করলো চুরো বের দিয়ে দুজন লোক গিয়ে পৌঁছলো খড়ের একটা চালা ঘরে। দৃষ্টি সোয়ানহিলের খুবই তীক্ষ্ণ। ওই দুজনের একজন যে জন চিনতে পারলো সে পরিষ্কার। 2 ঘন্টা চুপচাপ বসে রইল সোয়ানহিল। তারপর সারা গায়ে কাদা মাটি মেখে ফিরল গিজার আর সেই কৃতদাস। কি সংবাদ জানতে চাইল সোয়ানহিল। দুর্গ বুঝি এবার ভেঙে পড়ে এরিকের। শয়তানটাকে খতম করার একটা বুদ্ধি খুঁজে পেয়েছি। এটা তো শুভ সংবাদ। খুলে বলো দেখি ঘটনাটা। ওই গর্তের ভেতর দিয়ে একটা পথ সৃষ্টি হয়েছে, সম্ভবত খরচোতা পানি কিংবা দাবানলে। সেই পথ ধরে একজন মানুষ পৌঁছাতে পারবে এমন এক জায়গায়, ঠিক যার নিচেই এরিকের গুহা। একটা শিরা ঝুলে থাকায় গুহাটা অবশ্য ওখান থেকে দেখা যাবে না, কিন্তু গুহা থেকে কেউ বেরোলে তাকে পিষে ফেলা যাবে পাথর দিয়ে। অট্ট হাসি দিয়ে উঠল সোয়ানহিল। এবার আর আমাদের সাথে কুলিয়ে উঠতে পারবে না এরিক। উপর থেকে গড়িয়ে দেওয়া পাথরের বিরুদ্ধে সব শক্তি অসহায়। চলো কোলব্যাক গিয়ে লোকজন নিয়ে ফিরে আসি শিগগির। যেখানটায় ঘোড়া লুকিয়ে রেখে গিয়েছিল সেদিকে আসতে আসতে জন আর অন্য লোকটার কথা মনে পড়ল সোয়ানহিলের। সব কিছু গিজারকে খুলে বলল সে। ওদের ধরলে গুরুত্বপূর্ণ সংবাদ পাওয়া যেতে পারে, অবশেষে মন্তব্য করল সোয়ানহিল। সুতরাং রওনা দিল তারা চালাঘরের দিকে। কাছে পৌঁছতে দেখল একজন লোক পেছন ফিরে বসে শুকনো মাছ খাচ্ছে। ওদিকে দাঁড়িয়ে জন একটা পোটলা বাঁধায় ব্যস্ত। গিজারের বাহু ছুঁয়ে প্রথমে আহাররত লোকটার দিকে, তারপর বর্ষার দিকে ইশারা করলো সোয়ানহিল। মানুষ খুন করতে হবে ভেবে কুকড়ে গেল গিজার। ওই লোকটাকে খতম করো আর অন্যটাকে ধরো, বলল সোয়ানহিল কানে কানে। সংবাদ পাওয়া যাবে। অজ্ঞাত বর্ষা শুনল গিজার। তৎক্ষণাৎ মারা গেল লোকটা। তারপর 3 জনে ছুটে গিয়ে বেঁধে ফেলল জনকে। সে খুব একটা সাহসী মানুষ নয়। প্রাণ ভিক্ষা চাইল হাত জোর করে। ছাড়তে পারি তোকে, বলল সোয়ানহিল, কিন্তু নিয়ে যেতে হবে। তাহলে আমাকে এরিকের কাছে। তা সম্ভব নয়। ঘুমিয়ে উঠল জন। এরিক মোসফেলে নেই। তাহলে কোথায় জানতে চাইল সোয়ানহিল। জন বুঝতে পারল অসাবধানে খুব খারাপ একটা জবাব দিয়ে ফেলেছে সে। বলল, জানি না। গতরাতে স্কলা গ্রিমের সাথে কোথায় যেন গেছে। মিথ্যে বলিস না, একদম খতম করে দেব। তাই দাও, বলল জন। মরার ভয় থাকলেও এরিককে বিপদে ফেলার ইচ্ছে তার নেই। মৃত্যু কিন্তু তোর খুব সহজে হবে না, বলে কানে কানে তার মৃত্যু কার্যকর করার একটা বর্ণনা দিল সোয়ানহিল। আতঙ্কে কেঁপে উঠল জন, তবু চুপ করে রইল। এবার সোয়ানহিল্ডের নির্দেশে ছুরি বের করলো গিজার আর কৃতদাসটা। মানসিক চাপ আর সহ্য করতে পারল না জন। চিৎকার দিয়ে জানালো সে সব বলতে রাজি আছে। এই তো বুদ্ধি খুলেছে। সোয়ানহিল হাসল। বলতে শুরু করলো জন। মিডলহপে গিয়ে কিভাবে গাদরাদাকে বিয়ে করবে এরিক, তারপর 2জন মিলে কিভাবে পালিয়ে যাবে লন্ডনে। কিছুই বাদ দিল না। দপ করে যেন আগুন জ্বলে উঠল সোয়ানহিল্ডের মাথার ভেতরে। এখনই চলো বলল সে গিজারকে। কিন্তু তার আগে এই লোকটাকে খতম করো। না, মাথা ঝাঁকলো গিজার। এই কাজ আমি করব না। সংবাদ যা দেওয়ার দিয়েছে সে। এখন ওকে মুক্ত করে দাও। কাপুরুষের শেষ। ধমকে উঠল সোয়ানহিল। বেশ, খুন যখন করবেই না, বাধা অবস্থাতেই রেখে যাও ওকে, নইলে এরিকার গাদরাদাকেও সাবধান করে দিতে পারে। জনকে রেখে পা বাড়ালো তারা। এবার কোথায় জানতে চাইল গিজার। প্রথমে মিডলহপ, জবাব দিল সোয়ানহিল। 29। মহিলাদের প্রবেশপথ দিয়ে স্কলাগ্রিম ভেতরে না ঢোকা পর্যন্ত উচ্চাসনে বসে রইল এরিক আর গাদরাদা। তারপর হাত ধরাধরি করে 2জনে এসে দাঁড়ালো ফায়ারপ্লেসের কাছে। গাদরাদাকে শুভেচ্ছা জানালো স্কলাগ্রিম, কিন্তু মুখের দিকে তাকালো না। মেয়েদের তার বড় ভয়। এবার কি করবে প্রভু, জানতে চাইল বেয়ারসার্ক। এবার বলো তোমার পরিকল্পনা, গাদরাদা, বলল এরিক।
এখন পর্যন্ত এ বিষয়ে কোনো কথা হয়নি তাদের। পরিকল্পনা হলো, জবাব দিল গাদরাদা। প্রথমে আমরা খাবো, তারপর তোমার লোক দুটো গিয়ে জাহাজের মেটকে সব তৈরি রাখতে বলবে। আগামীকাল খুব ভোরে জোয়ার আসার সাথে সাথে রওনা দেব আমরা। উষা পর্যন্ত আমাকে আর স্কলাগ্রিমকে এখানেই থাকতে হবে। খবর পেয়েছি গিজারের লোকেরা আজ রাতে অনুসন্ধান চালাবে জাহাজে। আমাদের দেখতে না পেয়ে চলে যাবে ওরা। তখন তুমি, আমি আর স্কলাগ্রিম একটা নৌকা বেয়ে গিয়ে পেছন দিক দিয়ে উঠে পড়ব জাহাজে। কেউ কিছু বুঝে ওঠার আগেই জাহাজ চলে যাবে মাঝ সাগরে। সোয়ানহিল আর সমস্ত দুঃখকে বিদায় জানাবো আমরা। এখানে থাকাটা কিন্তু ঝুঁকির ব্যাপার, বলল এরিক। মোটেই ঝুঁকি নয়, বলল গাদরাদা। গিজারের প্রায় সব লোকই এখন জাহাজের উপর নজর রাখায় ব্যস্ত। তাছাড়া একচর খবর দিয়েছে গিজার সোয়ানহিল আর একজন কৃতদাস মোষ ফেলে গেছে, কিন্তু এখনও ফেরেনি। সবচেয়ে বড় কথা, মিডাল হপ রক্ষা করার জন্যে এখন মজুত রয়েছে এরিক আর স্কলাগ্রিম। বেশ, তাহলে তাই হোক, বলল এরিক। এ মুহূর্তে গাদরাদা ছাড়া অন্য বিষয়ে মাথা ঘামাবার খুব একটা ইচ্ছে নেই তার। খাবার পরিবেশন করলো পরিচারিকারা। অতিথি সমাগম হলো না কিন্তু আমাদের বিয়েতে। খাবার পর বলল গাদরাদা, তাই বলে বিয়েতে কোনো ফাঁকি নেই। এরিক হাসলো। হ্যাঁ ব্রাইটিজ, জীবনে মরণে আমরা দুজনার। পাগলের মতো চুমো খেতে লাগলো একে অপরকে। মনে হয় এখন আর আমাদের কোনো প্রয়োজন নেই এখানে। গলা খেকারি দিল স্কলাগ্রিম। বাইরে গিয়ে লোক দুজনকে জাহাজে পাঠিয়ে আবার ফিরে এসে স্কলাগ্রিম জানতে চাইল রাতটা সে কাটাবে কোথায়। ভাড়ার ঘরে, বলল গাদরাদা, কারণ ওখানকার একটা ছিটকেনে খুলে গেছে। লক্ষ্য রেখো ওদিক দিয়ে যেন কেউ না ঢোকার চেষ্টা করতে পারে, কিন্তু যে করবে কপালে তার দুঃখ আছে। স্কলাগ্রিম চোখ বোলালো তার কুঠারটার উপর। খুব ভোরে জাগিয়ে দিতে বলে চলে এলো গাদরাদা নিজের ঘরে। তার একবারও মনে পড়ল না ভাড়ারে রয়েছে এল ভরা কয়েকটা পিপে। আমি আজ থাকবো কোথায়, জানতে চাইল এরিক। আমার সঙ্গে, জবাব দিল গাদরাদা। মরণ ছাড়া আর কিছুই আমাদের আলাদা করতে পারবে না। ভাড়ার ঘরে গিয়ে একটা পিপে হেলান দিয়ে বসলো স্কলাগ্রিম। মনটা তার খুবই খারাপ, ঈর্ষাও অনুভব করছে। আজ থেকে তার জায়গা দখল করে নিল গাদরাদা। এখন এরিক তার একটা কথা শুনলে গাদরাদার শুনবে 10টা। মেয়েদের নিকুচি করেছি, আপন মনে বলতে লাগলো সে। এরাই যত অশুভের মূল। ব্রাইটিজের যাবতীয় দুর্ভাগ্যের মূলে রয়েছে সোয়ানহিল আর গাদরাদা। তবু বোকার মতো বিয়ে করলো সে। বেশ বেশ, এটাই হয়তো স্বাভাবিক। জাহাজে গিয়ে ভালোই এখন উঠতে পারলে হয়। যদি আমার মতামত নেওয়া হতো, রাত এখানে কাটানোর ঝুঁকি কিছুতেই নিতাম না, কিন্তু নতুন বিয়ে হয়েছে ওদের, ঘুমানোটাকেই তাই জরুরি মনে করছে। বেশ বেশ, এটাই হয়তো স্বাভাবিক। বিড়বিড় করতে করতে কেন যেন ভীষণ একটা ভয় পেয়ে বসলো স্কলাগ্রিমকে। মনে হতে লাগলো শুধু দানব আর ভূত পেতের কথা। ভাঙা ছিটকেনিটার ফাঁক দিয়ে আসা মৃদু একটা আলোর ধারা ছাড়া পুরো ভাড়ার ঘরটায় ডুবে আছে নিকোষ অন্ধকারে। আর সহ্য হলো না স্কলাগ্রিমের। উঠে গিয়ে দুটো দরজায় খুলে দিল হ্যাট করে। উজ্জ্বল চাঁদের আলো ঢুকে পড়ল ঘরে। বাইরে আবছা দেখা যাচ্ছে দূর পাহাড়ের সারি। উড়ে চলেছে রাশি রাশি মেঘ। আবার এসে পিপের গায়ে হেলান দিয়ে বসলো স্কলাগ্রিম। ছলকে উঠল ভেতরের এল। চমৎকার শব্দ, বলে ঘুরে পিপেতে নাক লাগালো স্কলাগ্রিম। উফ, গন্ধটাও চমৎকার। মোষ ফেলে পেটে এল পড়েনি বললেই চলে। সাগর যাত্রা করলে তো পাবার আর কোনো সম্ভাবনাই থাকবে না। আবার তাকালো সে পিপেটার দিকে। মুখে লাগানো রয়েছে সেফ একটা সিপি। এরপরই তার চোখ পড়ল তাকে সাজানো মগগুলোর উপর। লাফ দিয়ে উঠল বুকের ভেতরটা। এমন চমৎকার জিনিস, বলল সে, পড়ে থাকতে থাকতে তেতো হয়ে যাবে। তবু আমি খাবো না। এল খেলে মানুষ আর মানুষ থাকে না। ওহ, ওই জিনিসের মধ্যে আমি আর নেই। এরিক তো ওদিকে আরামেই আছে, এদিকে আমার পিছু নিয়েছে রাজ্যের ভূত। কি মাছ যেন
খেলাম ডিনারে, গলাটা শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছে। পানি পেলে খেতাম খানিকটা, কিন্তু পানিও নেই। এক মগ খাই, এক মগ এল খেলে কিছু হয় না। ছিপি খুলে বাদামি মদ ঢেলে নিল সে মগে। চুমুক দিতে দিতে বলল, স্বাস্থ্য স্বাস্থ্য। পুরো মগ শেষ করে দাড়ি মুছল স্কলাগ্রিম। জবাব নেই এই স্বাদের। আরেক মগ খাই। ভূতগুলো তাহলে আর ভয় দেখাতে পারবে না। দ্বিতীয় মগ শেষ করে তাকালো সে বাইরে। কেমন মেঘ ভেসে যাচ্ছে চাঁদের সামনে দিয়ে। এরকম রাতেই ভূতেরা বেড়াতে বের হয়। ওরে বাবা, কয়েকটা শয়তান দেখি দাড়ি ধরে টানছে। এখনই আরেক মগ এল খেয়ে ভয় দেখায় বেটাদের। তৃতীয় মগ শেষ করতে ফুরফুরে হয়ে গেল স্কলাগ্রিমের মন। সুতরাং নিঃশেষ হতে লাগলো মগের পর মগ। একসময় পিপের পাশেই লুটিয়ে পড়ল সে। পরস্পরকে জড়িয়ে ধরে গভীর ঘুমে আচ্ছন্ন এরিক ব্রাইটিস আর গাদ্রাদা দ্য ফেয়ার। হঠাৎ চমকে জেগে গেল গাদ্রাদা। ওঠো এরিক, ভীষণ একটা দুঃস্বপ্ন দেখেছি আমি। উঠে গাদ্রাদাকে চুমো খেলো এরিক। কী স্বপ্ন দেখেছ? কিন্তু এটা তো দুঃস্বপ্ন দেখার সময় নয়। তা ঠিক, তবে দুঃস্বপ্ন তো সময়ের ধার ধারে না। দেখলাম আমি মরে পড়ে আছি তোমার পাশে, অথচ তুমি তার কিছুই জানো না। ওদিকে সোয়ানহিল হাসছে বিদ্রুপের হাসি। নিঃসন্দেহে এটা দুঃস্বপ্ন, বলল এরিক, কিন্তু দেখো তুমি বেঁচেই আছো। আসলে গত কয়েকদিন ধরে সোয়ানহিল্ডের কথা একটু বেশি ভাবছো তুমি। আবার ঘুমে তলিয়ে গেল দুজনে। একটু পর ধর্মর করে উঠে বসলো এরিক। জাগো গাদ্রাদা, দারুণ অশুভ একটা স্বপ্ন দেখেছি আমি। কী স্বপ্ন? জানতে চাইল গাদ্রাদা। দেখলাম আল আতলে এসে দাঁড়িয়ে আছে শিওরে। মুখ ফ্যাকাশে, দাড়ি বরফের মতো সাদা, বুক ভিজে গেছে রক্তে। এরিক, বলল সে, আমাকে তুমি খুন করেছ। তুমিও খতম হয়ে যাবে আরেক চাঁদের আগেই। তোমার পাশে যে শুয়ে আছে, আলাপ যা করার করে নাও তার সাথে। খুব শিগগিরই তোমার মুখ বন্ধ হয়ে যাবে চিরদিনের জন্যে। চলে গেল আল আতলি। প্রায় সঙ্গে সঙ্গে এসে উপস্থিত হলো পুরোহিত আসমন্ডু, তোমার বাবা। বলল, আতলি যা বলে গেল তা সবই সত্যি। মারা যাবে তুমি, তবে মনে রেখো, মৃত্যু জীবন, ভালোবাসা আর বিশ্রামের দ্বার উন্মোচন করে মাত্র। উধাও হয়ে গেল আসমন্ডু। আতঙ্কে কেঁপে উঠল গাদ্রাদা। আমাদের নিয়তেই কথা বলেছে আতলি আর আসমন্ডের মাধ্যমে, বলল সে। মরার পর কোথায় যাব আমরা? বলো এরিক, কোথায় যাব আমরা?